গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে 8:30-9টা মতন বাজে। সকালের কাজকর্ম কমপ্লিট করে আজকে আমি পুজোর ঘরে গিয়েছিলাম, মানে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে নিচে নেমেছি। তো তারপরে আয়নার সামনে কিছুক্ষণ, আর তমাল এদিকে বকবক করে যাচ্ছে, তুমি ওটা মুখের মধ্যে কি মাখছো, হ্যানা করছো ত্যানা করছো, এই সমস্ত বলে যাচ্ছে। তো ওকে কে বোঝায় আমি মুখে কি মাখছি। তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমার সকালে স্কিন কেয়ার রুটিনটা আমি টুকটুক করে কমপ্লিট করে নিচ্ছিলাম। তো সকালে পুজো দিয়ে এসে আমার চা খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমি এসেছি আয়নার কাছে। তো চা খাওয়া কমপ্লিট করার পরে আমি আজকে ভেবেছিলাম ব্রেকফাস্টে কি বলবো, ওটস দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবো। ও মা, তারপরে দুধটা গরম বসিয়ে পুরো শুকিয়ে গেছে, পুরো ব্লান্ডার তো শুকিয়ে গেছে, তবে পুড়ে যায়নি। তবে সেটা চিনি দিয়ে খেতে কিন্তু মারাত্মক লাগবে। তো তখন তমালকে বললাম, তাহলে আজকে অনেক দিন বাইরের খাওয়া হয়নি, তো আজকে একটুখানি বাইরের খাবার এনে দাও। তমা বললো, আমি তো পারবো না, বাবুইকে বলো, বাবুই এনে দেবে, আজকে আমি একটু ব্যস্ত আছি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি বাবুইকে টাকা দাও, ও এনে দেবে। তো এরপরে বিছানাটা তুলে নিচ্ছিলাম, আর বাবুইকে বলছিলাম যে যা তুই খাবারটা নিয়ে আয়, খুব জোর খিদে পেয়েছে। তা ও ল্যাপটপে কিছু একটা করছিল, আর এদিকে আমি চলে এলাম ওর ঘরে বিছানাটা তুলে দেবো বলে। তো উনি বললেন, আজকাল কি হয়েছে কে জানি, বিছানা তুলতেই চাইছে না, বদমাইশের মতন। তো মাঝে মাঝে তোলে, রোজ তোলে না তা নয় ব্যাপারটা, মাঝে মাঝে তোলে বা মাঝে মাঝে তোলে না। তো আজকে বিছানাটা আমিই তুলে দিচ্ছিলাম, আর ও ল্যাপটপে কি একটা করছিল। বললো, মামা আমি কাজটা করে নিয়ে তারপরে যাব খাবার টাবার নিয়ে আসবো। তো এরপরে বাবুই ল্যাপটপের কাজটা কমপ্লিট করে খাবার নিয়ে এসেছিল। আমাদের এখানে দাদা বৌদির পরোটা, মানে অনেস্টলি পরোটাটা এত ভালো খেতে, মানে আমি যখন আজ থেকে 17-18 বছর আগে বিয়ে হয়ে এসেছিলাম, তখন 5 টাকা দাম ছিল পরোটাটার, এখন 10 টাকা দাম করেছে। প্রথম তো রাগ করে বললাম, খাবোই না, 10 টাকা দিয়ে কে পরোটা খায়, সারা রানাঘাটে কোথাও পরোটা 10 টাকা দাম নয়, আমি 10 টাকা দিয়ে খাবো না। তো বাবুই একদিন অনেক দিন আগেই জোর করে নিয়ে এসেছিল। তো তখন দেখলাম পরোটা সাইজটা বেশ বড় করে দিয়েছে, মানে একটা পরোটা খেলে মোটামুটি আমার তো পেট ভরেই যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া সকালের কমপ্লিট করলাম, আর করে কিছু বাসন পড়েছিল যেগুলো মেজে নিলাম। আর বাসনপত্রগুলো মেজে নিয়ে আমি ভাবলাম যে এখন তো অনেকটা সময় আছে, রান্নাটা একটু পরে বসালেও কোনো সমস্যা হবে না, তো রান্নাটা একটু পরে বসাবো। আর বাসনগুলো মেজে চাল ফাল ধুয়ে টুয়ে রেখে, আনাজ ফানাজ কেটে রেখে যাই, ঘরদোরটা ঝেড়ে ঝুড়ে একদম পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তো বাসনগুলো মাজার পর চালটাও ধুয়ে নিলাম, আর এরপরে আনাজটা কেটে রেখে তারপরে যাব। তো ওখানে রান্নাঘরের কাজকর্মটা কিছুটা এগিয়ে রেখে আমি চলে এলাম সোজা বড় ঘরে। তো বড় ঘরে কদিন ধরে খেয়াল করছিলাম যে আয়নাটায় বেশ ধুলো পড়েছে, তো সেটা কলিন দিয়ে পরিষ্কার না করলেই নয়। তো এরপরে বৌদি ফোন করেছিল, বৌদির সাথে বকর বকর করতে করতে আমি আয়না ফায়না মানে যা যা ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, সেগুলোই করে নিচ্ছিলাম। আমি তো মাঝে মাঝেই কমেন্ট কিছু পড়ি। তো অপর্ণা চ্যাটার্জি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আপনার লাইফ খুব ডিসিপ্লিন, চেষ্টা করি ডিসিপ্লিন মেনটেন করার। অ্যাকচুয়ালি উনি খুব সুন্দর করে একটা বড় কমেন্ট করেছেন। তো তার মধ্যে থেকে এখানটা একটা লেখা ছিল, আপনার লাইফ খুব ডিসিপ্লিন, চেষ্টা করি, সত্যিই চেষ্টা করি, তবে সবটা পারি কি না জানি না। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা বণিক ব্লগ থেকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, ডাঁটা আলু পোস্তটা দেখেই বুঝতে পেরেছি খুব সুন্দর হয়েছে। সত্যি প্রিয়াঙ্কা, আমি এখন প্রেমে পড়ে গেছি এই তরকারিটার, এত সুন্দর হচ্ছে না আমার হাতের এই রান্নাটা যে কি বলবো। থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য। জয়শ্রী সিনহা দিদিভাই কমেন্ট করেছেন, তুমি চাদর চেঞ্জ করার সময় যে জিনিসগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলো, আমার খুব মজা লাগে দেখতে। অ্যাকচুয়ালি এটা খুব ব্যাড হ্যাবিট, কিন্তু ছুঁড়ে দিই জিনিসগুলো। তো থ্যাংক ইউ দিদিভাই প্রথমেই আপনার একটা সুন্দর কমেন্ট করার জন্য। তো ছোঁড়ার প্রসঙ্গে একটা গল্প বলি। ছোট্টবেলায় আমার বোন ছোটোর থেকেই ভীষণ রাগী, একটুতেই রেগে যায়, মানে একটুতেই কোনো কথাই হলেই রেগে যায়। তো ওর মানে ছোটোবেলায় কোনো জিনিস অপছন্দ হলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত, দরজাটা ঠুকে দিত,
ছুঁড়ে ফেলে দিত। তো কী করতো ছোটোবেলায়, যত স্টিলের জিনিসপত্র আছে মানে যেগুলো মানে ভাঙবে না সেরকম জিনিসকে ছুঁড়ে ফেলতো। আর কাঁচের জিনিসগুলো যেখানে গোছানো থাকতো আমার মায়ের কাঁচের জিনিস, সেগুলো ওপর থেকে নিয়ে সারা দালানে ছড়িয়ে রাখতো। সেই কথাগুলো এখন মনে পড়লে বেশ হাসি পায়, মজা লাগে। তো আবারও সবাইকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, অনেক কমেন্ট করেছেন সবাই। সবাই এরকম সুন্দর করে সাপোর্ট করার জন্য খুব 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 থ্যাংক ইউ। তো এরপরে না আমাদের খাওয়া দাওয়া তো দেখতেই পেয়েছিলেন, কমপ্লিট হয়ে গিয়েছিলো। রান্নাঘরের কাজ কমপ্লিট করে বড় ঘরের কাজটা, ঝাড়া মোছা পরিষ্কার গোছানোর কাজটা কমপ্লিট করলাম। আর বাবুয়ের ঘরে এসে সব পরিষ্কার করে দিচ্ছিলাম। আর বুকশেলফটা তো কালকে গুছিয়েছি। আর এখানে না শিপ্রা সেটুজেস চ্যানেল থেকে দিদিভাই বলেছেন যে এত সুন্দর করে বুকশেলফ গুছিয়েছো, খারাপ লাগার বাবুইয়ের কোনো প্রশ্নই ওঠে না। তো শয়তান ছেলে প্রথমে এসে বলেছে বাহ গুছিয়ে দিয়েছেন, তার খানিকক্ষণ পরে বলে একদম বিশ্রী হয়েছে গোছানোটা, সেই তো আগের মতন গুছিয়েছেন। তো আমি কি করব এখানে, আমার তো আর কিছু করার নেই এখানে। তো এই সমস্ত বলল। যাই হোক, ওর মতন আবার হয়তো পরে গুছিয়ে ফেলবে। তবে তার আগে আমি আরও একবার বুকশেলফটা ওপর পরিষ্কার করে দিলাম। আর এই ঘরের আলমারিটাও একটু ছেড়ে দিলাম। ওই যে বললাম হাতে ঘন্টাখানেক সময় নিয়ে আমি না ঘরের যে কাজগুলো পড়েছিল সেই কাজগুলো করে ফেলছিলাম। এই ধুলো পড়ে রোজ, এগুলোতে দু একদিন ছাড়া না ঝাড়লেই নয়। মানে মানে এই প্লান্টারগুলোর গায়ে হাত দিলে না বোঝা যায় যে ধুলো পড়ে আছে। হয়তো চোখে দেখা যায় না, কিন্তু পরিষ্কার হাতটা বোলালেই বোঝা যায়। তো সেগুলো রোজ রোজ পরিষ্কার না করলে তো মানে আমারই ঘরটা দেখতে খারাপ লাগবে, সেই তাই না? তো সেজন্য আগে ভাবলাম যে ঘন্টাখানেক হাতে সময় আছে, একটু পরে রান্না বসালেও চলবে। তো আগে আমি এই সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে মুছে টুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর একটা জিনিস খেয়াল করেছি, গরমকালে না ধুলো ঝুল এগুলো বেশিই হয়। তো যাই হোক, কাজকর্মগুলো কমপ্লিট করে ভালো করে হাতটা সাবান দিয়ে ধুলাম। আর সেই যে তখন বাসনগুলো উপর দিয়েছিলাম এগুলো তুলতে হবে। তবে তার আগে না বাবুইকে এক কাপ কফি করে দিচ্ছিলাম। ওর বললো মা কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, আপনি আমাকে একটু কফি করে দিন। তো সেজন্য ওর কফিটা করতে বসলাম, মানে করে দিলাম ওকে, আর ওকে দিয়ে দিলাম। আর এরপরে আমি বসাবো রান্না। আজকে হচ্ছে একটা সমস্যা, ডিম করব, আর রান্না হচ্ছে আজকে ওই পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারিতে আমার ছেলের তো মহা আপত্তি। তো সেই জন্য ডিম ভেজে নেবেও যে যখন খাবে। আর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজবো, বাবুই খুব ভালোবাসে পোস্ত দিয়ে আলু ভাজা খেতে। তো একটু পোস্ত দিয়ে আলু ভাজবো। আর হচ্ছে বেগুন আছে ঘরে, এটাই বলেছি লাস্ট বেগুন ভাজা গরমকালে। একান্ত বেগুন তখনই আনবে যখন কোনো রান্নায় বেগুন দিতে লাগবে, কারণ ডাইরেক্ট বেগুন ভাজা খেতে এখন আর একদমই ভালো লাগছে না। তো 2 রকম ভাজাভুজি কমপ্লিট করার পর আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম। আর এরপরে পটল আলুর তরকারিটাও বসিয়ে দিলাম। আর পটলটা ভাজতে দিয়ে ভাত হয়ে গিয়েছিল, তো ভাতটা উপর দিয়ে নিয়ে নিলাম। তো ভাতটা উপর দিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। ওই কিছুই না, একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুটা তুলে লঙ্কা হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে সিদ্ধ হয়ে যাবার পর ভাজা পটলগুলো দিয়ে দিলাম। তো এই রান্নাটা হলেই আমার রান্না মোটামুটি কিন্তু কমপ্লিট। রান্নাঘর গোছানোও হয়ে গেছে। তো একটুখানি ঝাঁট দিয়ে নেবো। আর বাবুইকে কখন থেকে বলছি যা তুই ফ্রেশ হয়ে নে, স্নান করে খেতে বস, বেলা গেছে, একটু তাড়াতাড়ি কর। তো যাই হোক, ওকে তো বলতেই রয়ে গেলাম। আর আমি এদিকে রান্নাঘর ডাইনিং সমস্ত ঘরদোর আরও একবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। তো ঝাঁট দেওয়া কমপ্লিট করার পর বাবুইকে লক্ষ্যবার বলেছি তুই খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। তো সে বলার পরে সে খেতে বসেছে আর একটু ল্যাপটপে একটা কিছু সিনেমা ফিনেমা দেখছে। তো আমি বললাম আয় ডাইনিংয়ে আয়, বললো না আপনি খান, আমি একটুখানি আজকে মুভি দেখবো। বললাম ঠিক আছে তাহলে দেখ। আর এদিকে মায়ের খাওয়া হয়ে গিয়েছিল আর আমিও বসে গেলাম খেতে। আর আমি খাওয়ার পরেই তমাল এসে গিয়েছিল। তমাল স্নান করে ফ্রেশ হয়ে নিতে ওকেও খেতে দিয়ে দিলাম। আর সন্ধেবেলায় সমস্ত ঘরে ঘরে ধূপ দ্বীপ দিয়ে দিলাম, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার সাথে একটা ভীষণ পজিটিভিটি নিয়ে আসে। তো সন্ধেবেলায় সন্ধে দেওয়া কমপ্লিট করে রইল বাকি রাতের কাজ। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।